এখন এই যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে যে ইন্টারেস্ট রেটটা ডিটারমিন্ড হচ্ছে, সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা বলি নমিনাল ইন্টারেস্ট রেট। সো হোয়াট এভার দ্য ইন্টারেস্ট রেট আমরা যেটা কোট করি, আপনি যখন ডিপোজিটের জন্য একটা ইন্টারেস্ট রেট কোট করেন, ডিপোজিটাররা যে ইন্টারেস্ট রেটটা পাবে, আপনি লোনের জন্য যে ইন্টারেস্ট রেটটা কোট করেন, যে ইন্টারেস্ট রেট বড়োয়ারকে দিতে হবে, সেই রেটটা অ্যাকচুয়ালি ইজ দ্য কোটেড ইন্টারেস্ট রেট, দ্যাট ইজ দ্য নমিনাল ইন্টারেস্ট রেট। এখন নমিনাল ইন্টারেস্ট রেট ইজ এ ফাংশন অফ টু থিং, একটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট আর একটা হচ্ছে এক্সপেক্টেড ইনফ্লেশন। সো খেয়াল করে দেখবেন যে আজ থেকে 2 বছর আগেও আপনারা যারা ডিপোজিট রেইজ করেন, সো দিস ইজ 2024, হয়তো 2022 সালের শুরুর দিকেও আপনি হয়তো 5-6%-এ আপনার ডিপোজিট রেইজ করেছেন, কিন্তু এখন হয়তো 9-10 ইভেন 11%-এও ডিপোজিট পাওয়া কঠিন। সো আপনি হয়তো 10% রেট অফার করছেন বা 11% রেট অফার করছেন টু গেট আ ডিপোজিট। সো ইন দ্য মিন টাইম আসলে কী হয়েছে, ইন দ্য মিন টাইম ইনফ্লেশন বেড়ে গিয়েছে এবং এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ইনফ্লেশন বেড়ে গিয়েছে। সো যখন মানুষের এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ইনফ্লেশন বেড়ে যায়, তখন কিন্তু নমিনাল ইন্টারেস্ট রেটটাও বেড়ে যায়। তার কারণ হচ্ছে, যদি এরকম হয় যে আপনার এক্সপেক্টেড ইনফ্লেশন ফর এক্সাম্পল যদি হয়ে থাকে 9%, অ্যান্ড ইফ ইউ গিভ 11%, তাহলে একজন 100 টাকা ডিপোজিট করে 111 টাকা পেল, কিন্তু তার মধ্যে 9% ইনফ্লেশন হওয়ার কারণে কি হলো, প্রাইস লেভেলেই যে জিনিসটার দাম 1 বছর আগে 100 টাকা ছিল, ওইটার দাম আজকে 109 টাকা হয়ে গেল। তাহলে বাকি যে 2%, এই 2% হচ্ছে তার রিয়েল ইন্টারেস্ট রেট, বা আমরা বলতে পারি যে এই ডিপোজিটটা করার ফলে তার পারচেজিং পাওয়ারটা আসলে 11% বাড়ে নাই, তার পারচেজিং পাওয়ারটা 2% বেড়েছে। বাকি 9% আসলে কিন্তু ইনফ্লেশন হয়েছে, হুইচ মিনস দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। সো এটার অ্যাকচুয়াল ফর্মুলাটা একটু মাল্টিপ্লিকেটিভ, 1 প্লাস নমিনাল রেট ইজ ইকুয়াল টু 1 প্লাস রিয়েল রেট ইন্টু 1 প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন। সো এইভাবে করে দেখা যায় যে যত ইনফ্লেশনের এক্সপেকটেশন বেড়ে যাবে, তত কিন্তু আপনার ইকোনমিতে ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে, বিকজ ইন অর্ডার টু রিয়েল ইন্টারেস্ট রেট হ্যাজ টু বি পজিটিভ। এখন দেয়ার আর পিরিয়ডস যখন হয়তো ইনফ্লেশন রেট ছিল 6, ইনফ্লেশন রেট হয়তো 7 ছিল, ডিপোজিট রেট হয়তো 5 ছিল। সো পিপল 5% রেটে ডিপোজিট রেখে তার 100 টাকা 105 টাকা হয়েছে, কিন্তু প্রোডাক্টের দাম 100 টাকা 160 টাকা হয়ে গেছে। সো তাতে করে পিপলের রিয়েল ইন্টারেস্ট রেট নেগেটিভ ছিল, এবং এরকম সিনারিও আসলে কন্টিনিউয়াসলি সাস্টেইন করে না, বিকজ পিপল উইল রিয়েলাইজ যে আমি তো আসলে ডিপোজিট রেখে আমি রিয়েল টার্মে টাকা লুজ করছি, তখন দে উইল লুক ফর আদার এভিনিউজ। এই কারণে দেখা যাচ্ছে তখন কিন্তু দেয়ার ইজ এ ডিম্যান্ড ফর হায়ার ইন্টারেস্ট রেট। সো যত ইকোনমিতে ইনফ্লেশন রেট বেড়ে যায়, নর্মালি নমিনাল ইন্টারেস্ট রেট তার চেয়ে একটু বেশি থাকতে হবে ইন অর্ডার ফর দ্য রিয়েল ইন্টারেস্ট রেট টু বি পজিটিভ। কোনো একটা সার্টেন পিরিয়ডে হয়তো এটার ব্যতিক্রম হতে পারে, বাট সাস্টেইনেবল বেসিসে কিন্তু এই রেটটা নেগেটিভ থাকতে রিয়েল ইন্টারেস্ট রেটটা নেগেটিভ হবে না। এখন আমরা দেখব কনস্টিটিউয়েন্টস অফ মনিটারি সিস্টেম। সো যখন আমরা একটা মনিটারি সিস্টেমের কথা বলি, তখন আমাদের এখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক অথবা পৃথিবীর যে কোনো প্রত্যেকটা কান্ট্রিতে সেন্ট্রাল ব্যাংক যে রয়েছে, সো সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য অথরিটি, অর সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য monopoly power to create money. So central bank can create money, and central bank use the banking system বা financial system so to transmit that money. So সেই সেন্ট্রাল ব্যাংক যখন মানি সাপ্লাই বাড়ায়, এখন এই টাকাটা তো সেন্ট্রাল ব্যাংক ডাইরেক্ট কারো হাতে দেয় না, সেটা থ্রু ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দিচ্ছে। সো আপনি যদি খেয়াল করে দেখেন যে কোভিডের সময় যখন বিভিন্ন ধরনের স্টিমুলাস পেমেন্টের কথা আসলো, স্টিমুলাস লোনের কথা আসলো, সেন্ট্রাল ব্যাংক টাকাগুলো দিল কাদেরকে, ব্যাংকগুলোকে, ব্যাংকগুলো সেটাকে ডিসবার্স করছে। সো সেন্ট্রাল ব্যাংক ইউজ দ্য ব্যাংকিং সিস্টেম টু ফর দেয়ার মানি সাপ্লাই, যে চ্যানেলিংটা হবে সেটা ব্যাংকিং সিস্টেমের থ্রুতে হয় বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের থ্রুতে হয়।